আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন নৌবাহিনী ইরানের পথে, যে কোনো হামলাকে যুদ্ধ বলে ধরব, বার্তা তেহরানের। ইউক্রেনের 2 শহরে ভয়াবহ হামলা রাশিয়ার, আহত 13। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। যুদ্ধে যা হারায়নি তা আলোচনার টেবিলে দেব না, জেলেন্সকি। যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ যেন কিছুতেই কমছে না, বরং প্রতি মুহূর্তেই নতুন নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যার সবশেষ এবং সবচেয়ে বড় খবরটি হল মার্কিন নৌবাহিনীর ইরানের দিকে যাত্রা এবং এর বিপরীতে তেহরানের কঠোর হুঁশিয়ারি। পেন্টাগন সূত্রে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমেরিকা তাদের একটি শক্তিশালী কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের জলসীমার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে, যা সরাসরি ইরানের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। আমেরিকার এই পদক্ষেপকে শুধুমাত্র একটি রুটিন মহড়া হিসেবে দেখছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা, বরং তারা মনে করছেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি বা সতর্কবার্তা হতে পারে। সাগরে এই বিশাল রণতরীর উপস্থিতি মানেই হল আকাশ ও জলপথে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার চেষ্টা, যা ইরান তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসাবেই বিবেচনা করছে। এই খবরের ঠিক পরেই তেহরান থেকে এসেছে এক অত্যন্ত কড়া বার্তা, যেখানে ইরানি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে তাদের সীমান্তে বা স্বার্থে আঘাত হানে এমন যে কোনো ছোটখাটো হামলাকেও তারা আর সীমিত সংঘাত হিসাবে দেখবে না, বরং সেটাকে তারা সরাসরি যুদ্ধ হিসাবেই গণ্য করবে এবং সেই অনুযায়ী সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছেন, আমেরিকা বা তাদের মিত্ররা যদি মনে করে যে তারা ইরানকে ভয় দেখিয়ে বা সামরিক মহড়া দিয়ে কোণঠাসা করবে, তবে তারা ভুল ভাবছে, কারণ ইরান এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিশ্বের তেল বাণিজ্যের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় এবং এখানে কোনো সংঘাত শুরু হলে তা বিশ্ব অর্থনীতিতে তেলের দামে আগুন ধরিয়ে দিতে পারে। আমেরিকার এই নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্তের পেছনে ইসরায়েলের নিরাপত্তা এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থরক্ষার অজুহাত থাকলেও অনেকে মনে করছেন এটি ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতির লাগাম টেনে ধরার একটি চেষ্টা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি পূর্ব ইউরোপের যুদ্ধের ময়দান থেকেও আজ মন খারাপ করা খবর এসেছে, যেখানে ইউক্রেনের 2টি প্রধান শহরে রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত 13 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভোরের আলো ফোটার আগেই বা রাতের নিস্তব্ধতা ভেঙে যখন সাইরেনের শব্দে শহরবাসীর ঘুম ভাঙে, তখন আতঙ্কের মাত্রা ঠিক কতটা হতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। আর ঠিক এমনটাই ঘটেছে ইউক্রেনের ওই 2 শহরে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য মতে রাশিয়ার ছোড়া মিসাইল এবং ড্রোন হামলায় শহরের আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা এবং কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত 13 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এবং তাদের স্থানীয় হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উদ্ধার কাজ এখনও চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধের এই পর্যায়ে এসে রাশিয়া তাদের আক্রমণের ধরন কিছুটা পরিবর্তন করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা এখন ফ্রন্টলাইনের বাইরের শহরগুলোতেও নিয়মিত বিরতিতে হামলা চালাচ্ছে, যাতে ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়া যায় এবং তাদের লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া যায়। অন্যদিকে আক্রান্ত শহরগুলোর বাসিন্দারা, যারা গত কয়েক বছর ধরে যুদ্ধের বিভীষিকার মধ্যে বেঁচে আছেন, তাদের জন্য প্রতিটি দিনই এক নতুন লড়াই। এই হামলায় যে 13 জন আহত হয়েছেন তাদের পরিবার এবং স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে উঠেছে, আর সাধারণ মানুষ আবারও সেই পুরনো অনিশ্চয়তার মধ্যে পড়েছেন যে তাদের মাথার ওপর ছাদটুকু আগামীকাল থাকবে কিনা।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আবারও পশ্চিমা বিশ্বের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি জানিয়েছে, যাতে তারা তাদের আকাশসীমা রক্ষা করতে পারে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যুদ্ধের মাঠে হার-জিতের সমীকরণ যাই হোক না কেন, দিন শেষে এই সাধারণ মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের রাজনীতি বা ভূখণ্ডের লড়াইয়ের সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এবার নজর ফেরানো যাক মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে, যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে এবং সবশেষ খবর অনুযায়ী ইসরায়েল ইরানে বড় ধরনের হামলার জন্য উপযুক্ত একটি সুযোগ খুঁজছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সামরিক সূত্রগুলোর বরাতে জানা যাচ্ছে যে তেল আবিব দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক স্থাপনা এবং বিশেষ করে তাদের পরমাণু কেন্দ্রগুলোর ওপর নজর রাখছে এবং বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তারা বড় কোনো অ্যাকশন প্ল্যান তৈরি করছে। সুযোগ খুঁজছে এই শব্দবন্ধটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর মানে হল ইসরায়েল তাড়াহুড়ো করে কোনো হামলা চালাবে না, বরং তারা এমন একটি সময়ের অপেক্ষা করছে যখন হামলা চালালে তাদের নিজেদের ক্ষতি কম হবে কিন্তু ইরানের সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব হবে। বিশ্লেষকরা মনে করছেন হামাস বা হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পাশাপাশি ইসরায়েল মূল সমস্যা হিসেবে ইরানকে টার্গেট করতে চাইছে, কারণ তারা মনে করে তাদের সকল নিরাপত্তা হুমকির মূল উৎস হল তেহরান। অন্যদিকে ইরানও বসে নেই, তারাও জানে যে কোনো মুহূর্তে তাদের ওপর আকাশপথ বা সাইবার হামলা হতে পারে, তাই তারাও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং মাটির নিচে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত করার কাজ আরও জোরদার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যেও এই ইঙ্গিত পাওয়া গেছে যে তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে পিছু হবে না। এই সুযোগ হতে পারে কোনো রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক মনোযোগের ভিন্ন খাতে প্রবাহিত হওয়া কিংবা আমেরিকার কাছ থেকে পাওয়া কোনো বিশেষ গ্রিন সিগন্যাল। তবে বিষয়টি এত সহজ নয়, কারণ ইরানে হামলা চালানো মানেই হল পুরো মধ্যপ্রাচ্যকে একটি দীর্ঘমেয়াদী এবং সর্বগ্রাসী যুদ্ধের দিকে ঠেলে দেওয়া, যেখানে অন্যান্য আরব দেশগুলো জড়িয়ে পড়তে পারে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, ইসরায়েল কি সত্যিই সরাসরি হামলা চালাবে, নাকি এটি শুধুই তাদের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? তবে ইতিহাস বলে, ইসরায়েল যখন কোনো হুমকির কথা বলে তারা সেটি বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রাখে। যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিল সব জায়গাতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অবস্থানে অনড় এবং সম্প্রতি তিনি এক বলিষ্ঠ বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধে যা আমরা হারাইনি তা আলোচনার টেবিলে দেব না। এই একটি বাক্যেই জেলেনস্কি পুরো বিশ্বকে এবং বিশেষ করে রাশিয়াকে বুঝিয়ে দিয়েছেন যে ইউক্রেন কোনো ধরনের আপোষ করতে রাজি নয়, যা তাদের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। জেলেনস্কির এই মন্তব্যের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আন্তর্জাতিক মহলে বিশেষ করে কিছু পশ্চিমা মিত্রদের মধ্যে গুঞ্জন উঠছে যে যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনকে হয়তো কিছু ছাড় দিতে হতে পারে বা রাশিয়ার দখলে থাকা কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তির পথে হাঁটতে হতে পারে। কিন্তু জেলেনস্কি এই ধারণা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন এবং তার দেশের জনগণ ও সেনাবাহিনীকে এই বার্তা দিয়েছেন যে রক্ত দিয়ে যে মাটি রক্ষা করা হয়েছে বা হচ্ছে তা কোনোভাবেই কূটনৈতিক কলমের খোঁচায় ছেড়ে দেওয়া হবে না। তার এই বক্তব্য ইউক্রেনীয় সেনাদের মনোবল চাঙা করার জন্য যেমন জরুরি, তেমনি পুতিনের প্রশাসনের প্রতি একটি শক্ত চ্যালেঞ্জও বটে। জেলেনস্কি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা মানেই আত্মসমর্পণ নয়, আলোচনা হতে হবে সমানে সমান এবং ইউক্রেনের শর্ত মেনেই। তিনি বিশ্বাস করেন যদি এখন আলোচনার টেবিলে রাশিয়ার দাবি মেনে নেওয়া হয় তবে এটি ভবিষ্যতে রাশিয়াকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করবে। সামরিক বিশ্লেষকরা বলছেন জেলেনস্কির এই অবস্থান যুদ্ধের সময়কালকে আরও দীর্ঘায়িত করতে পারে, কারণ রাশিয়াও তাদের দখল করা অঞ্চলগুলো ছাড়তে নারাজ। তবুও একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জেলেনস্কি যে সাহসিকতা বা জেদ দেখাচ্ছেন তা আধুনিক ইতিহাসে বিরল। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে ইউক্রেন যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্যই তারা লড়ছে, কিন্তু যা তাদের নিয়ন্ত্রণে আছে বা যা তারা রক্ষা করতে পেরেছে তা কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না। সবশেষ যে খবরটি বিশ্ব রাজনীতিতে নতুন করে আশার আলো বা কৌতূহল জাগিয়েছে তা হল যুদ্ধবন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে দেওয়া রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক।
এই খবরটি সত্যিই চমকপ্রদ, কারণ গত কয়েক বছরে আমরা দেখেছি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং ইউক্রেন ইস্যুতে তাদের এক টেবিলে বসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই তিন পক্ষের প্রতিনিধিদের গোপন বা প্রকাশ্য বৈঠকের খবর কূটনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আবুধাবি বা ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে আরব আমিরাতের ভূমিকা দিন দিন শক্তিশালী হচ্ছে। এর আগেও তারা বন্দি বিনিময়ের ক্ষেত্রে সফল মধ্যস্থতা করেছে। এবারের বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে সরাসরি আমেরিকার প্রতিনিধি উপস্থিত থাকছেন, যা আগে সচরাচর দেখা যায়নি। এই বৈঠকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বা হবে তা নিয়ে অফিসিয়ালি খুব বেশি কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতি, শস্য রপ্তানি চুক্তি নবায়ন এবং বড় আকারের বন্দি বিনিময় নিয়ে কথা হতে পারে। অনেকে আবার মনে করছেন এটি হয়তো যুদ্ধের সমাপ্তি টানার বা অন্তত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ বা আইস ব্রেকিং সেশন। রাশিয়ার পক্ষ থেকে সবসময়ই বলা হয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু শর্ত সাপেক্ষে। অন্যদিকে ইউক্রেন ও আমেরিকা তাদের অবস্থানে অনড় ছিল। এখন এই তিন পক্ষের এক জায়গায় আসা মানে হল পর্দার আড়ালে হয়তো বড় কোনো কূটনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। আবুধাবির নিরপেক্ষ অবস্থান এবং সবার সঙ্গে ভালো সম্পর্কের কারণে এই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে। যদি এই বৈঠক থেকে ইতিবাচক কোনো ফলাফল আসে, তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। সাধারণ মানুষ যারা যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক মন্দার শিকার, তারা এই বৈঠকের দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। তবে বিশ্লেষকরা এখনই খুব বেশি আশাবাদী হতে বারণ করছেন, কারণ বিশ্বাসের ঘাটতি তিন পক্ষের মধ্যেই প্রবল।